আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, রাজুক উত্তরা মডেল কলেজ, বাংলা মাধ্যম। আজ আমি দ্বাদশ মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ে অধ্যায় 6-এর অর্থায়ন অধ্যায়টির দ্বিতীয় লেকচার নিয়ে উপস্থাপিত হয়েছি। আজ আমি আমার আলোচনায় যে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছে অর্থায়নের উৎস, সোর্স অফ ফাইন্যান্সিং। মূলত আজকের আলোচনায় আমরা এটি বিশদভাবে বিশ্লেষণের চেষ্টা করব। অর্থায়নের উৎসের বিষয়টি কি সে বিষয়ে আলোচনা করবার পূর্বে আমার সংজ্ঞাটি দেখি একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। অর্থায়ন বলতে উন্নয়ন পরিকল্পনায় ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে তাকে অর্থায়নের উৎস বা সোর্স অফ ফাইন্যান্সিং বলে। তার মানে যে কোনো উন্নয়ন পরিকল্পনায় সরকারের তো একটা সরকার কেন, ব্যক্তি পর্যায়ে এবং সরকার উভয় পর্যায়ের ক্ষেত্রে এটা চিন্তা করা যেতে পারে। তো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সেক্ষেত্রে তার যে কস্টিং বা ব্যয় সেটা সে আসলে কিভাবে মিট করবে, সেটা কিভাবে সে ব্যয় নির্বাহটা কোন উৎস থেকে করবে, কেমন করে করবে, দেশীয় উৎস থেকে নাকি বাইরের উৎস থেকে, এই নানাবিধ যে প্রশ্নগুলো থাকে সেগুলো করবার ক্ষেত্রে সে যে পরিকল্পনা গ্রহণ করে এবং সেই উৎস থেকে মূলধন সংগ্রহ করে সেটাকে বলা হচ্ছে অর্থায়নের উৎস। অর্থায়নের উৎসকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল সোর্সেস, অপরটি হচ্ছে বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্সেস। এই দুটো উৎসের মাধ্যমে মূলত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার যে অর্থায়নটা করে থাকে, যে বিভিন্ন উৎস থেকে যে মূলধনটা সংগ্রহ করে সেটাই অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। এবার আমরা একে একে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎসগুলো কি কি সেগুলো বিশদভাবে বিশ্লেষণ করব। অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে যে অর্থায়নটা হয়ে থাকে সেটা খেয়াল করো, সেখানে কি কি আছে। অভ্যন্তরীণ সঞ্চয়, অতিরিক্ত কর ধার্য, ঋণ গ্রহণ, নিট মূলধন, আয়, ঘাটতি অর্থ সংস্থান। আর এই অভ্যন্তরীণ সঞ্চয়টা আবার তিনভাবে হতে পারে: নগদ অর্থ, স্থায়ী সম্পদ, সিকিউরিটি এবং সরকারি সিকিউরিটি এবং বেসরকারি সিকিউরিটি। এবার আমরা একে একে দেখব অভ্যন্তরীণ উৎসে। প্রথমটি অভ্যন্তরীণ সঞ্চয় কি কিভাবে হতে পারে। সঞ্চয়ের উপায়সমূহকে আমরা বিশদভাবে বিশ্লেষণ করবার জন্য এই বিষয়গুলোর দিকে নজর দিতে পারি। 1 নম্বর হচ্ছে নগদ অর্থ। নগদ অর্থের মাধ্যমে সঞ্চয়, স্থায়ী সম্পদ, সিকিউরিটি, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তারপর আমরা বাকি বিষয়গুলো একে একে আলোচনা করব। প্রথমে দেখব নগদ অর্থ। ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঞ্চয় নগদে নিজের হাতে বা নিরাপত্তার জন্য ব্যাংকে চলতি বা সঞ্চয় হিসাব খুলে জমা রাখতে পারে। তাহলে এক্ষেত্রে অর্থায়নটা নগদ অর্থের মাধ্যমে যে অর্থায়নটা হচ্ছে সেক্ষেত্রে কোনো ব্যক্তি চাইলে ব্যক্তি করতে পারে অথবা কোনো প্রতিষ্ঠান করতে পারে। কি করতে পারে? তাদের যে কাছে যে অর্থটা আছে সে অর্থটা নগদে নিজের হাতে বা নিজের হাতে তো আসলে অনেকে রাখে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাংকেই আমরা আমাদের হাতে যে অর্থটা থাকে সেটা সঞ্চয় করে রাখি। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে নগদ অর্থের মাধ্যমে অর্থায়নটা যখন হচ্ছে, মানে সঞ্চয়টা হচ্ছে, সেটা আমরা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখতে পারি এবং সেক্ষেত্রে চলতি বা সঞ্চয় হিসাব খুলে, অ্যাকাউন্ট খুলে আমরা সে জায়গায় অর্থটা জমা রাখতে পারি। এবং এক্ষেত্রে নিরাপত্তার সাথে সাথে আমরা এখানে রাখার আরেকটা কারণও কাজ করে, সেটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। আমরা ব্যাংকে কোনো টাকা রাখলে আমাদের আমানতের বিপরীতে অবশ্যই কিছু সুদ পেয়ে থাকি, সেটাও একটা বড় ব্যাপার কাজ করে। 2 নম্বর স্থায়ী সম্পদ। সঞ্চিত অর্থ অপেক্ষাকৃত কম ঝুঁকিতে স্থায়ী সম্পদে বিনিয়োগ করা উত্তম, তাই তো? আমরা যদি সঞ্চিত অর্থটাকে ব্যাংকে জমা বা সিকিউরিটি ক্রয় না করে অপেক্ষাকৃত কম ঝুঁকি সম্পন্ন স্থায়ী সম্পদ, যেমন কি এটা দালান কোঠা হতে পারে, ভূমি হতে পারে, জমি হতে পারে, কোনো স্থায়ী অ্যাপার্টমেন্ট সেটা হতে পারে, ইত্যাদি ক্ষেত্রে যখন আমরা বিনিয়োগ করি তখন প্রয়োজনের সময় বিক্রি করে কিন্তু সেই থেকে আমরা আবার টাকাও পেতে পারি। এক্ষেত্রে মুনাফারও একটা সুযোগ থাকে। 3 নাম্বার সিকিউরিটি ক্রয়। সরকারি সিকিউরিটি, বেসরকারি সিকিউরিটি থাকে, 2 ধরনের সিকিউরিটি থাকে। তো সিকিউরিটি ক্রয়ের ক্ষেত্রে যেটা হয় যে শেয়ার সার্টিফিকেট, প্রাইস বন্ড, তারপর ব্যাংকের স্বীকৃতিপত্র, ঋণপত্র, এগুলোকে মূলত আমরা সিকিউরিটি বলে থাকি। তো এসব সিকিউরিটিতে বিনিয়োগ করলে দেখা যায় যে কোনো কোনো সিকিউরিটির ক্ষেত্রে সুদ 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 প্রদান করে, সুদ পাওয়া যায়, সিকিউরিটি ক্রয় করলে তার বিপরীতে সুদ পাওয়া যায়। আবার কোনো কোনোটিতে লটারি ইত্যাদি থাকে। যেমন প্রাইস বন্ডের ক্ষেত্রে, এগুলো ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি, এগুলোর ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে
প্রাইজ বন্ডের বিপরীতে যেটা হয় যে লটারি এবং সেখান থেকে অনেক পুরস্কার, বড় পুরস্কারও পাওয়া যায়। তো প্রয়োজনের সময় আবার কি হয়, এগুলোতে ঝুঁকি কম থাকে, কম ঝুঁকি সম্পন্ন জিনিস, যার কারণে আমার যখন নিজের কোনো ইনস্ট্যান্ট প্রয়োজন পড়বে তখন আমি চাইলে আবার এগুলোকে বিক্রি করে আমি কিন্তু এটাকে ক্যাশে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে সিকিউরিটিটা একটু কম ঝুঁকি সম্পন্ন, নিরাপদ। সরকারি সিকিউরিটি এবং বেসরকারি সিকিউরিটির কথা আমরা বলেছি। সরকারি সিকিউরিটির ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য পায় সেটা হচ্ছে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এবং ট্রেজারি নোট, তিনটা জিনিস, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এবং ট্রেজারি নোট। সেই সাথে আছে প্রাইজ বন্ড, সরকারি প্রাইজ বন্ড যেটা আর কি। আর বেসরকারি সিকিউরিটিগুলোর মধ্যে প্রধানত আমরা বলতে পারি শেয়ার বন্ড এবং ঋণপত্র। এগুলোর মাধ্যমে সাধারণত আমরা আমাদের যে সঞ্চয় সেটা করে থাকি, অর্থায়ন যেটা সেটা আমরা করে থাকি। তো এই প্রক্রিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ সঞ্চয় হতে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান কিন্তু করতে পারি। এবং পৃথিবীর এমন অনেক দেশে দেখা যায় যে, যেমন জাপানের কথা বলা আছে, সোভিয়েত ইউনিয়নের কথা আমরা বলতে পারি। এক্ষেত্রে দেখা যায় যে এইসব দেশে বিদেশি মূলধন ছাড়াই একেবারে নিজস্ব নিজের দেশের আভ্যন্তরীণ সম্পদের সাহায্যে প্রয়োজনীয় উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করছে। অর্থাৎ তারা বাইরের চাইতে নিজের দেশের অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগিয়ে নিজস্বভাবে অর্থায়ন বা মূলধনের যে ব্যাপারটা সেটা সংস্থান করছে, সেটা অনেক বেশি নিরাপদ। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের সঞ্চয়ের যে উপায়গুলো আমরা পড়ছিলাম, সঞ্চয়ের অন্যান্য যে উপায়গুলো আছে তার মধ্যে পরবর্তী বিষয়টি হচ্ছে অতিরিক্ত কর ধার্য। অতিরিক্ত কর ধার্যের মাধ্যমেও সঞ্চয় হতে পারে। বাজেটে অতিরিক্ত কর পৃথকভাবে আরোপ করে এটা নির্দিষ্ট ক্ষেত্রে উন্নয়নের জন্য অনেক সময় ব্যয় করা হয়। পৃথিবীর অনেক উন্নত দেশে তাদের যে ব্যয় সংস্থানের জন্য মানে উন্নত উন্নয়ন ব্যয়টা সংস্থান করবার ক্ষেত্রে উন্নত দেশগুলোতে অনুন্নত দেশে আবার এভাবে করে না। অতিরিক্ত কর ধার্যের যে ব্যাপারটা সেটা বাজেটে অতিরিক্ত কর পৃথকভাবে আরোপ করে সংগৃহীত অর্থ নির্দিষ্ট ক্ষেত্রে উন্নয়নের জন্য ব্যয় করা হয়। তো সেক্ষেত্রে অনুন্নত দেশে আবার এই ধরনের ভূমিকাটা খুব বেশি লক্ষ্য করা যায় না, কারণ অনুন্নত দেশে তো এটা সম্ভব হবে না। সেসব দেশে মানুষের তো ইনকাম লেভেল কম, তো অতিরিক্ত কর ধার্য করলে পাবলিকের পক্ষে আসলে সেই পরিমাণ কর আসলে প্রদান করা সম্ভব হয় না বলে সেই ধরনের প্রেক্ষাপটে বিষয়টি অতটা কার্যকর না। তারপরে আছে ঋণ গ্রহণ। সঞ্চয়ের উপায় হিসেবে আছে ঋণ গ্রহণ। অর্থ এবং মূলধন বাজার যদি কোনো দেশে শক্তিশালী হয় তাহলে সে দেশের উন্নয়নের সেই সকল দেশের সরকার তার উন্নয়নের জন্য অর্থ সংস্থানের উপায় হিসেবে উৎসটাকে ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো সরকার বিভিন্ন ক্ষেত্রে সাধারণত সরকারি বন্ড থাকে, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি কি করে সরকার, যখন তার অর্থের প্রয়োজন পড়ে জনগণ বা প্রতিষ্ঠানের কাছে সেটা বিক্রয়ের মাধ্যমে জনগণ বা প্রতিষ্ঠান সেটা কিনলো, তাদের কাছে শেয়ার বন্ড এগুলো চলে গেল, প্রাইজ বন্ড যেটাই বলছি না কেন আমরা, আর তার বিনিময় মূল্য হিসেবে যে অর্থটা সেটা সরকারের কোষাগারে চলে যাচ্ছে। তো এর মাধ্যমে তারা অনেক ক্ষেত্রেই তাদের উন্নয়ন ব্যয়ের যে ঘাটতি সেটা মেটাতে সচেষ্ট হয়। এরপর আছে নিট মূলধন আয়। এটা দুইভাবে হয়, নিট মূলধন আয়টা দুইভাবে আহরিত হয়। একটা হচ্ছে সরকার উন্নয়ন পরিকল্পনা যেটা করে থাকে সেটার জন্য অনেক সময় ঋণপত্র বিক্রয় করে, কার কাছে, জনগণের কাছে ঋণপত্র বিক্রয় করে তার বিপরীতে অর্থ সংগ্রহ করে থাকে। আর আরেকটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এবং প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি যারা আছে সেসব কোম্পানির সঞ্চয় যেটা থাকে, সঞ্চয়ের একটি অংশ তারা চাইলে, গভর্নমেন্ট চাইলে তার যে উন্নয়ন পরিকল্পনায় ঘাটতি সেখানে অর্থটাকে ব্যবহার করতে পারে। তাহলে দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে প্রাইভেট বা পাবলিক লিমিটেড কোম্পানি একটি ব্যাপার আছে, আর হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান তাদের যে সঞ্চয় থাকে সে সঞ্চয় থেকে একাংশ গভর্নমেন্ট চাইলেই তার উন্নয়ন পরিকল্পনায় যে ব্যয় বা ঘাটতি সংস্থান সেখানে অর্থটাকে ব্যবহার করতে পারে। সর্বশেষ নাম্বারটি দেখো, সেটি হচ্ছে ঘাটতি অর্থ সংস্থান। এখন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তো আসলে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে ব্যয় নির্ভর ক্ষেত্রে বিভিন্ন পলিসি অবলম্বন করে গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে আরও কীভাবে কী কৌশল বা নীতি অবলম্বন করলে এই অর্থ সংস্থানটা হতে পারে, সেক্ষেত্রে সরকার একটা করতে পারে, কর হ্রাস করতে পারে। সরকার অর্থায়ন করবার ক্ষেত্রে অন্য উৎস থেকে পর্যাপ্ত অর্থায়ন যখন পাচ্ছে না, একটা হচ্ছে কর হ্রাস, ব্যয় বৃদ্ধি।
ব্যয় বৃদ্ধি, করের পরিমাণ হ্রাস এবং ব্যয় বৃদ্ধি সেটা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কর এবং ব্যয় যেটা সেটা সমপরিমাণে বাড়াতে পারে। আবার 3 নাম্বারটা যদি খেয়াল করি, কর ও ব্যয় সমপরিমাণ বৃদ্ধি দেখলাম আমরা 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে নতুন অর্থ ছাপাতে, মুদ্রা ছাপাতে পারে নতুন করে টাকা সংস্থানের জন্য, অর্থের সংস্থানের জন্য। আর ঋণ গ্রহণ করতে পারে, অতীতে যে সঞ্চয় আছে সেটাকে মানে সেটা তুলে সেই টাকাটাকে তার ঘাটতি অর্থ সংস্থানে ব্যয় করতে পারে। রাষ্ট্রীয় বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানে যে মুনাফা, সে মুনাফাটাও সে সংগ্রহের মাধ্যমে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে। মূলত অনুন্নত এবং উন্নয়নশীল দেশে অভ্যন্তরীণ উৎসটা আসলে অপ্রতুল, ঠিক আছে। মানে অভ্যন্তরীণ উৎস হতে অর্থ সংস্থান বা ঘাটতি অর্থ সংস্থান যেটা সেটা করা সম্ভব হয় না সবসময়। সেজন্য উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য তাকে এই যে উৎসগুলোর কথা আমরা বললাম সে উৎসগুলোর দিকে নজর দিতে হয় বা গুরুত্ব আরোপ করতে হয়। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের মধ্যে আমরা দেখব যে কোন কোন উৎস হতে আমরা এই অর্থের সংস্থান যেটা হচ্ছে সেটা কিভাবে হয়। বাহ্যিক উৎসের মধ্যে যে বিষয়গুলো কাজ করে খেয়াল করো, কোন কোন উৎস থেকে তারা অর্থায়ন করছে। মূলত বিশ্বের বিভিন্ন দেশ, উন্নয়ন সাহায্য সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারা এই ক্ষেত্রে অর্থায়ন করে থাকে। দেশ এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে তারা। উৎসগুলো খেয়াল করো, দান, কোমল ও কঠিন শর্ত, শর্তহীন ও শর্তযুক্ত ঋণ, খাদ্য সাহায্য হয়, আর্থিক সাহায্য, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক, ঠিক আছে, বায়োল্যাটারাল, মাল্টিল্যাটারাল, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এগুলোর মাধ্যমে বাহ্যিক উৎসের মাধ্যমে অর্থায়নটা হয়ে থাকে। তো আমরা দেখি এবার একে একে বিষয়গুলো। দান, অনুদান, দান, ঋণ দুটোই আছে। তো দানের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করব যে সাধারণত যেই দানের ক্ষেত্রে অফেরতযোগ্য কথাটা খুব যুক্তিযুক্ত, সুদবিহীন, বিভিন্ন দেশ, দাতা দেশ বা সংস্থার মাধ্যমে যে অর্থটা প্রদান করা হয় সে টাকাটা কি অফেরতযোগ্য, ফেরত দিতে হয় না, আর একটা হচ্ছে সুদবিহীন, এটাকে বলা হচ্ছে দান, ঠিক আছে। আর অনুদান বা দান, অনুদান ঠিক বলবো না আমি, এটাকে আমি বলছি ঋণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনুদান না, ঋণ। ঋণটা হচ্ছে ফেরতযোগ্য, দান ও ঋণ যেটা অনুদান নয়। ঋণটি হচ্ছে ফেরতযোগ্য এবং কি সুদযুক্ত হয়। এখানে সুদ মানে টাকাটা তোমাকে এমনি এমনি দিবে না, ঋণ হিসেবে প্রদান করছো, নির্দিষ্ট সময় শেষে তোমাকে ফেরত দিতে হচ্ছে এবং তার পেছনে একটা বড় অঙ্কের সুদও থাকে, এটাকে আমরা বলছি ঋণ। 2 নম্বর পয়েন্টে যাও, কোমল শর্ত, কঠিন শর্ত। কোমল শর্ত যেটা সেখানে সুদের হারটা কম হবে, সুদের হার বেশি নয়, পরিশোধের মেয়াদ দীর্ঘ, ঠিক আছে। কোমল শর্ত, যে সকল অর্থ সাহায্য নেওয়ার ক্ষেত্রে বা ঋণের ক্ষেত্রে উক্ত সংস্থা বা দেশ সুদের হার বেশি ধার্য করছে না এবং পরিশোধের জন্য আমাদেরকে পর্যাপ্ত সময় দিচ্ছে, সেটা আমাদের জন্য কি গ্রহণযোগ্য এবং ভালো, সেটাকে আমরা বলছি কোমল শর্ত। আর কঠিন শর্তের মধ্যে আমরা বলছি পরিশোধের মেয়াদটা অনেক দীর্ঘ হয়, পরিশোধের মেয়াদটা কম হয় এবং সুদের হারটা বেশি হয়। এই ধরনের কঠিন শর্ত অনেক ক্ষেত্রে আমরা পালন করতে পারি না বলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই অর্থ সাহায্য পাই না, কিংবা অর্থ সাহায্য পেলেও সেটাকে সঠিকভাবে আমরা পরিশোধ করতে পারছি না, প্রকল্পের মেয়াদ বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, তখন কিন্তু পুরো জিনিসটি বাদ হয়ে যায়। 3 নাম্বার আসো, শর্তহীন ঋণ, শর্তযুক্ত ঋণ। এই দুটো মিলে যেটা হয়, যেখানে কঠিন শর্ত থাকে, উচ্চ সুদ থাকে, পরিশোধের সময়কাল কম থাকে, নির্দিষ্ট খাতের বাইরে কাজ করা বা ব্যয় করা যায় না, ঠিক আছে। এবং এখানে সুঋণ এবং কুঋণ, শর্তহীন শর্তযুক্ত ঋণ যেটা বললাম একটা ভালো এবং খারাপ, দুই ধরনের ঋণের সমন্বয়ে ঋণটা প্রদান করতে হয় বা যাদেরকে দিচ্ছে তাদেরকে গ্রহণ করতে হয়। যেমন একটা সুঋণের বিপরীতে মানে এক্ষেত্রে যেটা পলিসিটা মেনটেন করা হয় সেটা হচ্ছে যে একটা ঋণ, ধরো সুঋণ বলতে আমরা যেটা কোনটাকে বুঝি, সুঋণ বলতে বোঝায় যে ঋণে তোমার কম থাকে, ইন্টারেস্ট বা সুদের হারটা কম থাকে। তো তোমাকে যখন ঋণ সাহায্য দিচ্ছে দেশ, কোনো একটা আন্তর্জাতিক সংস্থা বা দাতা দেশ, তখন তারা পলিসিটা এভাবে মেনটেন করে যে তাকে একটা সুঋণ দিবে কম সুদ সম্পন্ন, তার সাথে তুমি আবার কি দুটো বা একটা বা দুটো কুঋণ, সুদের হার বেশি এমন ঋণও, মানে ওটা একটা প্যাকেজ হিসেবে দেয়, মানে এটা নিলে ওটাও নিতে হবে। তো এটা অনেক সময় হয় কি, অনেক আমাদের মতো উন্নয়নশীল বা আমাদের যে খারাপ যে মানে অবস্থা সম্পন্ন যে দেশগুলো আছে তারা অনেক সময় গ্রহণ করছে, কিন্তু এই ঋণের বোঝা তাদের পক্ষে মানে করা, হ্যাঁ, পরবর্তীতে এটাকে পরিশোধ করা কঠিন হয়ে যায় এবং সেটা অনেক সময় এটা থেকে তাদের মানে স্বাধীনতার বিপন্ন হওয়ার মতো
ঘটনাও ঘটে। ফলে অনেক দেশের পক্ষেই এই ধরনের ঋণের প্রস্তাব গ্রহণ করা যেমন সম্ভব হয় না, আবার গ্রহণ করলে সেটা বাস্তবায়ন করাটা অনেক কঠিন হয়। একে আমরা বলছি শর্তহীন এবং শর্তযুক্ত ঋণ। এরপরে আমরা দেখব সাহায্যগুলো কি কি, খাদ্য সাহায্য, আর্থিক সাহায্য, সে বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। খাদ্য সাহায্য, খাদ্য সাহায্যের ক্ষেত্রে আবার দুটো বিষয় আমরা খেয়াল করতে পারি। একটা খাদ্য সাহায্য, একটা হচ্ছে তোমার পণ্য সাহায্য, একটা প্রকল্প সাহায্য, তিনটা জিনিস এখানে। খাদ্য সাহায্যের ক্ষেত্রে সাধারণত আমরা বলতে পারি চাল, গম, এই ধরনের বিষয়গুলো বেশি গ্রহণযোগ্য। পণ্য সাহায্য হয়ে থাকে যেগুলো ক্ষেত্রে দ্রব্য সামগ্রীগুলোকে বিবেচনা করা হয়। আর যে কোনো প্রকল্প সাহায্যের মধ্যে আমরা কি বলি, রাস্তাঘাট, সেতু, ফ্লাইওভার, অবকাঠামো, বৃহৎ অবকাঠামো, বিদ্যুৎ, এই ধরনের কাজগুলো যে ক্ষেত্রে হয়ে থাকে। বৃহৎ অবকাঠামোর উন্নয়ন সংক্রান্ত যে আর্থিক ও কারিগরি সহায়তা আমরা বিভিন্ন দাতা দেশ বা আন্তর্জাতিক সংস্থা থেকে পেয়ে থাকি সেগুলো। এরপরে আসো আর্থিক সাহায্য। আর্থিক সাহায্যের ক্ষেত্রে যেটা হয় সেখানে দুটো বিষয়, একটা হচ্ছে আর্থিক সাহায্য, একটা হচ্ছে কারিগরি সাহায্য। আর্থিক সাহায্য দাতা দেশ বা সংস্থা যদি প্রদান করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য, কোনো দাতা দেশ বা সংস্থা যদি অর্থ প্রদান করে কোনো দেশকে, সরাসরি দাতা দেশ এবং গ্রহীতা দেশের মাধ্যম মানে দাতা দেশ ও সংস্থাগুলো তাদেরকে অর্থ প্রদান করে থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি আর্থিক সাহায্য। আর প্রকল্প সাহায্য, যেটা প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো দেশ বা সংস্থা কর্তৃক যন্ত্রপাতি প্রদান করা হয় বা প্রকৌশলী সাহায্য প্রদান করা হয়, ঠিক আছে, দাতা দেশ বা সংস্থা কর্তৃক প্রকৌশলী বা যন্ত্রপাতি প্রদান করে, তাহলে সেটা হবে কারিগরি সাহায্য। আর প্রকল্প বাস্তবায়নের জন্য বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য দাতা দেশ বা সংস্থা যদি অর্থ প্রদান করে তবে সেটা হবে আর্থিক সাহায্য। তারপরে আসছে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সাহায্য। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সাহায্যের মধ্যে আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থা, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা, আর একটা হচ্ছে সরাসরি দাতা দেশ। সরাসরি দাতা দেশ যারা এবং গ্রহীতা দেশ, যে দেশ নিচ্ছে সুবিধাটা, এই দুইয়ের মধ্যে চুক্তিটা সম্পাদিত হয়, তখন আমরা তাকে বাইল্যাটেরিয়াল বা দ্বিপাক্ষিক চুক্তি বলতে পারি। মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিক সাহায্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, একটা আন্তর্জাতিক সংস্থা অনেকগুলো দাতা দেশের সমন্বয়ে, অনেকগুলো দেশ এখানে ইনভলভ আছে, একটা আন্তর্জাতিক সংস্থা মিডিয়া হিসেবে কাজ করছে এবং গ্রহীতা দেশকে অর্থ সাহায্য প্রদান করছে, তখন তাকে বলা হচ্ছে বহুপাক্ষিক, অর্থাৎ দুইয়ের বেশি, ঠিক আছে, দুইয়ের বেশি দেশ এখানে ইনভলভ আছে। তো এই হচ্ছে আমাদের সাহায্য সংক্রান্ত যে বিষয়গুলো, যার মাধ্যমে বাহ্যিক উৎস থেকে আমাদের অর্থায়ন হচ্ছে সেটা। সর্বশেষ আছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে সকল খাতে আসলে সাম্প্রতিক সময়ে সরকার বা বাংলাদেশ সরকার যেসব খাতে উল্লেখযোগ্য সাহায্য পাচ্ছে, সাহায্য বলবো না, এফডিআই সহায়তা পাচ্ছে, সেটাকে আমরা স্পেসিফিক করতে পারি কোন কোন খাতে আসলে উল্লেখযোগ্যভাবে আমরা সহায়তা পাচ্ছি। সেবা খাত, কৃষি খাত, প্রকৌশল, মুদ্রণ, প্রকাশনা, চামড়া ও চামড়াজাত দ্রব্য। সেবা খাতের মধ্যে খেয়াল করো বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ এবং বিনোদনী, চারটা খাতে আমরা উল্লেখযোগ্য বিনিয়োগ সহায়তা যেটা আমরা বলছি সেই বিষয়গুলো আমরা পাচ্ছি। এবং 2006 থেকে 2016 সালের একটা পর্যালোচনা যদি আমরা খেয়াল করি, এখানে 15-16 সাল আমি লিখেছি। 15 সালে আমাদের এফডিআই বা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সেটা ছিল 2235 মিলিয়ন মার্কিন ডলার, ঠিক আছে, 2235, যেটা 16 সালে গিয়ে হয় 2332 মিলিয়ন মার্কিন ডলার। তো সাম্প্রতিক সময়ে আসলে বিদেশি বিনিয়োগের যে ধারা সেটা আগের চাইতে বেড়েছে, এবং সেক্ষেত্রে উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনায় অর্থায়নটা যদি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে হয়, সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এবং এটা আমাদের উন্নয়নের যে পরিধি সেটাকে আরও বিস্তৃত করবে। তো এই হচ্ছে আমাদের অর্থায়নের উৎস, যেখানে আমরা দুটো উৎসের মাধ্যমে দেখলাম অর্থায়ন কিভাবে হয়। একটি ছিল কি অভ্যন্তরীণ উৎস, ছিল বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো খেয়াল করলাম সেটা হচ্ছে কিভাবে হচ্ছিল, আমরা একটু সামারি করি। অভ্যন্তরীণ সঞ্চয় ছিল এবং সেখানে সঞ্চয়টা আমরা বিভিন্নভাবে করার যে উপায় সেটা দেখিয়েছি, নগদ অর্থ, স্থায়ী সম্পদ, সিকিউরিটি, তারপর অতিরিক্ত কর ধার্য, ঋণ গ্রহণের মাধ্যমে এবং ঘাটতি অর্থ সংস্থানের মাধ্যমে সরকার অর্থায়ন করে থাকে দেশীয় বা বাহ্যিক উৎস থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে। আর বাহ্যিক উৎসের মধ্যে আমরা লক্ষ্য করলাম যে আমাদের দাতা দেশ বা আন্তর্জাতিক সংস্থাগুলো কী কী উপায়, কীভাবে
কত রকমের সাহায্য প্রদান করছে, ঋণ প্রদান করছে, দান করছে এবং সর্বোপরি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, সবগুলো উৎসের মাধ্যমে সরকার অর্থায়ন করে থাকে। এবং এই অর্থায়ন এখন কোনটা আসলে ভালো কোনটা মন্দ সেটা আসলে যখন আমরা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে উন্নয়ন পরিকল্পনা অর্থায়ন করি এবং যে উৎস থেকে অর্থটা সংগ্রহ করি সেই উৎসের উপর ডিপেন্ড করছে এবং আমরা কোন ধরনের উৎস থেকে গ্রহণ করছি এবং তার শর্ত কেমন, সেখানে আমরা কী ধরনের চুক্তি করছি, সুদের হারটা কেমন, এসব বিষয়গুলো বিবেচনা করতে হয়। তো আজকের আলোচনা থেকে আমি আশা করছি শিক্ষার্থীরা অর্থায়নের উৎস দুটো সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা হলো। আরও বেশি যাচাই বাছাই করো, আরও বেশি পড়ো, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও সুস্পষ্ট হয়ে উঠবে। এক্ষেত্রে পাঠ্যপুস্তকের সহায়তা অবশ্যই নেবে। আশা করি আজকে এই পর্যন্ত যা বুঝিয়েছি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আমি অর্থায়নের আরও একটি লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।